তো দেখো আমাদের গতদিন আসলে আমরা খুব কম পড়ছিলাম। আমরা এমনি আমাদের একটা পেন্ডিং পড়া ছিল। তো তোমাদের লেকচার 14, আর তোমরা কিন্তু অন্য সেকশন থেকে স্লাইড নিবা না, তোমরা তোমাদের ক্লাসরুমটাই ফলো করবা। কারণ হচ্ছে তোমাদের লেকচার যেটা 14 এখন একটু এলোমেলো হয়ে গেছে। আমি প্রথম দিকে খুব কনসিস্টেন্ট ছিলাম, তো দেখা গেছে অন্য একটা সেকশনে ওদের একটু আগায় গেছি আর একটা সেকশনে পিছায় গেছে, এরকম অবস্থা। তো আমি তোমাদের ক্লাসরুমের সবকিছু দিয়ে দিচ্ছি, মানে চেক টেক করে। তো ধরো তুমি একটা স্লাইড নামাইলা না, অন্যদের থেকে নিলা, তো অন্য সেকশনের সাথে নাও মিলতে পারে এখন থেকে আর কি। তো তোমাদের সেকশনে ক্লাসিফিকেশন থেকে শুরু করে আমরা ওয়ার্কেবিলিটি শেষ করতে পারি না। আমরা জাস্ট ওয়ার্কেবিলিটি কাকে বলে এবং এটা যে একটা কম্পোজিট প্রপার্টি শো করে সেটা আমরা দেখলাম আর কি গতদিন। আজকে আমি ওয়ার্কেবিলিটিটা শেষ করব। আমরা আসলে ফ্রেশ কনক্রিট পড়তেছিলাম, ফ্রেশ কংক্রিটের আজকে আমরা ওয়ার্কেবিলিটিটা শেষ করব ইনশাল্লাহ। তারপরে আমরা সেগ্রিগেশন এবং ব্লিডিং, আমরা এইটুকু জিনিস ইনশাল্লাহ পড়বো আর কি। আর বাকিটা আমরা পরের দিন পড়বো আর কি। আজকে আমাদের লেকচার নাম্বার 15। তো ওয়ার্কেবিলিটি তো আমরা গতদিন দেখছিলাম যে ওয়ার্কেবিলিটি মধ্যে দুইটা জিনিস অবশ্যই থাকা লাগবে। একটা হচ্ছে একটা ওয়ার্কেবল কংক্রিটের অবশ্যই মেইনলি থাকা লাগবে হচ্ছে ফ্লুইডিটি বা ফ্লোয়েবিলিটি। তো সেইটার পাশাপাশি তাকে অবশ্যই একটা কনসিস্টেন্সি, যেটা বললাম যে ফ্লুইডিটি বা মোবিলিটি, একই সাথে তার একটা কোহেসিভনেস থাকা লাগবে। কোহেসিভনেস থাকা লাগবে যেন ম্যাটেরিয়ালগুলো একসাথে হোল্ড করে থাকে, অর্থাৎ কোনো ধরনের কোনো সেগ্রিগেশন না হয়। সেগ্রিগেশন মানে হচ্ছে তোমার কনক্রিটের মধ্যে থাকা যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো যেন খুলে না যায়, একসাথে থাকে, এট দ্য সেম টাইম তার মধ্যে যেন ফ্লোয়েবিলিটি থাকে। তো আমরা এখন দেখবো ওয়ার্কেবিলিটি টাইপ গুলা কি কি। তোমাদের যদি কোশ্চেন থাকে আমাকে মানে করবা আর কি। তো ক্লাসিফিকেশন বেসড অন ওয়ার্কেবিলিটি, আমরা ওয়ার্কেবিলিটিকে সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। ওয়ার্কেবল কংক্রিটের কথা যদি চিন্তা করি ওয়ার্কেবিলিটির উপর ভিত্তি করে, তো একটা হতে পারে তোমার আনওয়ার্কেবল কংক্রিট। আনওয়ার্কেবল কংক্রিট যদি আমি তোমাদেরকে বলি, নামটা শুনেই বুঝতেছো যে এইটাতে এই কংক্রিটটা আনওয়ার্কেবল, তার মানে এটার এটার ফ্লুইডিটি খুবই কম হবে। অর্থাৎ এটাকে তোমার মিক্সিং করতে, প্লেসিং করতে বা ফিনিশিং করতে বা ট্রান্সপোর্টিং করতে, অর্থাৎ কোনো একটা কংক্রিট যখন ফ্রেশ অবস্থায় থাকবে তাকে যখন তুমি হ্যান্ডলিং করবা, সোজা কথা, ওইটা খুবই টাফ হবে। টাফ হবে মানে তোমার অনেক কষ্ট করতে হবে এই আনওয়ার্কেবল কংক্রিটের ক্ষেত্রে। কারণ এটা অনেকটা তোমার মিক্সচারটা পানি কম থাকে, এবং এই মিক্সচারটা পানি কম থাকে বলেই কিন্তু এটার নাম আনওয়ার্কেবল কংক্রিট। An unworkable concrete, also known as harsh concrete, having a very little amount of water. তো এটাতে পানির পরিমাণ খুব বেশি কম থাকার কারণেই কিন্তু এটা আনওয়ার্কেবল, এবং এটা তোমার কাজ করতে খুব একটা সুবিধা হবে না। এবং আনওয়ার্কেবল কংক্রিট আসলে খুব একটা প্রেফারেবল না। তো এইটা যদি তুমি বানায় আহ, পুরা পটেনশিয়াল যে প্রপার্টি গুলো আছে, পটেনশিয়াল যে হার্ড এন্ড কংক্রিটের প্রপার্টি আছে, সেটাও কিন্তু খুব একটা তুমি পাবা না। কারণ একটা জিনিস চিন্তা করো, তোমার কংক্রিট যদি আনওয়ার্কেবল হয় তাহলে তোমাকে অতিরিক্ত কম্প্যাকশন করতে হবে, বা কম্প্যাকশন করার সময় এনার্জি বাড়াই দিতে হবে। তো কোনো কারণে যদি তোমার এনার্জি বাড়াতে না পারো, অথবা এনার্জি দিলেও তোমার যদি ফ্রেশ কংক্রিটটা, তোমার যদি তাদের মধ্যে ভয়েড গুলো যেগুলো আছে, তো তুমি যখন কম্প্যাকশন করবা তখন কিন্তু ওই ভয়েড গুলো ফিল আপ করতে কষ্ট হবে। তো তুমি এনার্জি অ্যাপ্লাই করার পরও দেখবা যে এখানে কিন্তু ভয়েডের মধ্যে মানে গ্যাপ থেকে যাবে। যেমন একটা কনক্রিটে যদি ওয়ার্কেবল হয়, তাকে কম্প্যাকশন করা কিন্তু ইজি, এবং তার কম্প্যাকশন করার যে তোমার যদি অ্যাকিউরেসি বলি, তুমি কিন্তু অনেক বেটার কম্প্যাকশন করতে পারবা। একটা আনওয়ার্কেবল কংক্রিটে অনেক এনার্জি অ্যাপ্লাই করেও কিন্তু তোমার দেখা যাবে যে কম্প্যাকশনটা প্রপারলি হবে না, তার মধ্যে ভয়েড থেকে যাবে। এই আনওয়ার্কেবল কংক্রিট বানালে যদি ওই ভয়েড টয়েড থেকে যায়, আলটিমেটলি তোমার হ্যান্ডেলিং এ তো একসময় কষ্ট হবেই। আর আলটিমেটলি হচ্ছে তোমার যেহেতু তুমি এগুলাকে প্রপারলি ফ্রেশ অবস্থায় এগুলাকে কন্ট্রোল করতে পারতেছো না, এই কংক্রিটটা আসলে খুব একটা ভালো রেজাল্ট তোমাকে ফিউচারে দিবে না। তোমার স্ট্রেংথ বলো, ডিউরেবিলিটি বলো, বা ওই যে ভয়েড থেকে গেলে যে ব্যাপারটা হয়, সবকিছু মিলে তোমার একটা কংক্রিট উইকার একটা কংক্রিট হবে। তো এটার ক্ষেত্রে হ্যান্ড মিক্সিংটা খুবই ইজি। দ্য হ্যান্ড মিক্সিং অফ সাচ কংক্রিট ইজ ভেরি ডিফিকাল্ট, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য হোমোজিনিটি অফ কংক্রিট মিক্স। আমরা কিন্তু বলছিলাম যে আমাদের কংক্রিটকে অবশ্যই ফ্লোয়েবল হতে হবে এবং হোমোজিনিয়াস
বা তার মধ্যে যেন কোহেসিভনেসটা থাকে। এটার ক্ষেত্রে হোমোজিনিটি মেনটেন করাটা খুব টাফ হয়। আচ্ছা, তো আনওয়ার্কেবল কংক্রিট এই টার্মটা দেখেই আমরা বুঝছি। এখন চলো একটা আনওয়ার্কেবল কংক্রিটের ছবি দেখি। এই ছবিটা হচ্ছে আনওয়ার্কেবল কংক্রিট। আমার মনে হয় এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মিক্সচারটা মোটামুটি পানি টানি অনেক কম এবং কিছুটা ড্রাই লাগতেছে। তো এটাই হচ্ছে আনওয়ার্কেবল কংক্রিটের এক্সাম্পল। আর এটা হলো আইডিয়াল বলতে পারো, এটা হচ্ছে মিডিয়াম ওয়ার্কেবল কংক্রিট। মাঝখানের যে ছবিটা, এটা আমরা সাধারণত কাজ করার ক্ষেত্রে কিন্তু এটাই প্রেফারেবল। ফ্রেশ কংক্রিটের চেহারা কিন্তু আমরা যদি বলি, আমরা কিন্তু চাই এরকমই রাখতে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের মিক্স ডিজাইনের সময় দুইটা ফ্যাক্টর থাকে কিন্তু। তো মিক্স ডিজাইনের সময় কিন্তু ওয়ার্কেবিলিটিটা কন্ট্রোল করার জন্য কতটুকু পানি লাগবে আমরা ঠিক করে আসি। তো তুমি যদি প্রপারলি মিক্স ডিজাইন করো তাহলে কিন্তু তুমি এই ছবিটা পাবা না, তুমি কিন্তু এটাই পাবা ফিল্ডে। সো আনওয়ার্কেবল কংক্রিট কিন্তু যে আসবে এমন কোনো কথা নেই। তুমি কিন্তু চাইলেই ওয়ার্কেবিলিটি ইনক্রিজ করে করে দিতে পারবা তোমার কংক্রিটের মিক্স ডিজাইনের সময়। তো ওই যে তোমাদের বলছিলাম গতদিন যে তোমার স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। তো আমরা চেষ্টা করি, যেমন ধরো বিম কাস্টিং এর সময় একটা নির্দিষ্ট ওয়ার্কেবিলিটির ভ্যালু থাকে, স্ল্যাবের সময় আর আরেকটা ভ্যালু থাকে। তো এটা তোমাদের মিক্স ডিজাইন চ্যাপ্টারে পড়াবো এবং আমরা পানিটা সিলেক্ট করব কিন্তু এগুলোর কথা চিন্তা করি। আর লাস্টেটা হচ্ছে হাইলি ওয়ার্কেবল কংক্রিট। এটা আমি বলতেছি না খুবই খারাপ, এটা দেখো একদম লিকুইড অবস্থায় হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে এটা কিন্তু তোমার একদম আইডিয়াল কন্ডিশন। আর এটা কিন্তু এক্সট্রিম একটা কেসে, এক্সট্রিম কেসগুলোতে আমরা ব্যবহার করি। এটা সমস্যা যেটা, এটা কিন্তু অতিরিক্ত পানি, অতিরিক্ত পানি থাকলে এটার স্ট্রেংথ কিছুটা কম হয়। আর তোমার এটার সুবিধা যেটা, এটার কিছু সুবিধাও আছে। যেমন এই হাইলি ওয়ার্কেবল কংক্রিটটা আমরা কোথায় প্লেস করি? আমরা সাধারণত প্লেস করি যে সকল জায়গায় তোমার কংক্রিটের ভাইব্রেশন করতে পারবা না তুমি। ফর এক্সাম্পল, তোমার একটা জায়গায় আহ ধরো যে তোমার রড গুলা এমন ভাবে আছে, দেখো এখানে কিন্তু অনেকগুলা রড আছে, তো অবশ্যই রড তো থাকবেই আরসিসি তে যখন আমরা কাস্টিং করবো আর কি। তো যে সকল জায়গায় তোমার মনে করো জয়েন্ট গুলাতে তোমার এই ভাইব্রেটর, আমরা তো ভাইব্রেশন করি সাধারণত তোমার কম্প্যাকশন দেওয়ার জন্যই। তো অনেক সময় দেখা যায় যে কমপ্লেক্স তোমার রিইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট যেখানে আছে সেখানে এই ভাইব্রেটরের যে তোমার পাইপটা বা যেই ওটাকে কি বলে, একটা নাম আছে, ভুলে গেলাম, বা ধরো ভাইব্রেটরটা যেটাতে আমরা করতেছি ওই জিনিসটা কিন্তু ওই কমপ্লেক্স রিইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টে ঢোকানো অনেক সময় টাফ হয়ে যায়। তো যদি ওরকম সিনারি হয় তখন তোমাকে এই হাইলি ওয়ার্কেবল কংক্রিটই নিতে হবে। কারণ এই কংক্রিটটা তুমি যখন এটারে প্লেস করবা একা একাই কিন্তু সে গড়াবে এবং বলতে পারো যে এখানে তোমার একা একাই কনসলিডেটেড হয়ে যাবে। মানে এটার ক্ষেত্রে যেমন তোমার কম্প্যাকশন করতে হবে, এটার ক্ষেত্রে তোমার কম্প্যাকশন করতে হবে। এই ধরনের হাইলি ওয়ার্কেবল কংক্রিট একা একাই কনসলিডেট করে। তো এইটার সমস্যা একটাই যে এটার স্ট্রেংথ কিছুটা কম হবে, তবে এটাও তুমি কন্ট্রোল করতে পারবা যদি তুমি কিছু কেমিক্যাল অ্যাডমিক্সচার অ্যাড করো, তাহলে তোমার এরকম ওয়ার্কেবিলিটিও থাকবে আর এটার ক্ষেত্রে স্ট্রেংথকেও ইফেক্ট করতে পারবা না। তো এইটা আমরা তোমার ইয়াটা পড়বো আর কি, অ্যাডমিক্সচারে যে পড়বো আর কি। অ্যাডমিক্সচারটা হয়তো আমরা আরো 2-3 ক্লাস পরে পড়বো তোমাদের। স্যার ভাইব্রেটরের কথা বললেন স্যার, ওটা কি একটা পাইপ হ্যাঁ টাইপের কিছু? হ্যাঁ হ্যাঁ, একটা পাইপ টাইপের কিছু, এটার একটা নাম আছে। আহ কি যেন নাম, আমার ঠিক মনে নাই আর কি। ওই পাইপটাই যখন আমরা কোনো রেইনফোর্সমেন্ট কমপ্লেক্স রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টে বসাইতে পারবো না, বা পাইপটা অনেক সময় কি করতে হয়, পাম্পিং করতে হয়। তোমার এখান জি থেকে স্যার। কনক্রিট পাম্পিং করে নিয়ে কিন্তু ফালাইতে হয়। তো যে সকল জায়গায় এই ধরনের ঝামেলা আছে সেখানে আমরা লাস্টারটা ইউজ করি। আর না হলে আমাদের সাধারণত এই মিডিয়াম ওয়ার্কেবলই থাকে। কারণ একটা জিনিস চিন্তা করবা, তোমার কনক্রিটকে কিন্তু ওয়ার্কেবল হইতে হবে, এট দ্য সেম টাইম ওয়ার্কেবল করতে যেয়ে কিন্তু স্ট্রেংথকে নষ্ট করা যাবে না। কারণ আলটিমেটলি তোমার টার্গেট কিন্তু স্ট্রেংথটাই অর্জন করা। তো এই জিনিসটা কেন চাচ্ছি আমরা? আমরা চাচ্ছি যে আমাদের ফ্রেশ কনক্রিটটা যেন হ্যান্ডলিং করা ইজি হয়, কম্প্যাকশন করা ইজি হয়। কারণ তুমি তো জানোই যে প্রপারলি যদি তুমি কম্প্যাকশন না করতে পারো তাহলে তোমার কনক্রিট কিন্তু বেটার রেজাল্ট দিবে না। তো এখন এখানে আমরা ছবিগুলো দেখলাম, তো এখন আসলে একটু দেখি যে কথাগুলো বললাম এটাই বলা আছে। তো মিডিয়াম ওয়ার্কেবল কংক্রিটের দেখো এখানে কি বলছে, ইট ইজ প্রেফার্ড ইন মোস্ট ওয়ার্কস। সাধারণত ম্যাক্সিমাম কনস্ট্রাকশন ক্ষেত্রেই কিন্তু আমাদের এইটা প্রেফারেবল, মিডিয়াম ওয়ার্কেবল কংক্রিট। দিস টাইপ অফ কংক্রিট ইজ রিলেটিভলি ইজি টু মিক্স। একটু আগে যেটা পড়লা আনওয়ার্কেবল কংক্রিট, এটার থেকে এটা অনেক বেশি সোজা হবে মিক্স করা, প্লেস করা, ট্রান্সপোর্ট করা, কম্প্যাক্ট করা, এবং উইদাউট সেগ্রিগেশন এন্ড লস অফ হোমোজিনিটি। দেখো প্রথমটা দেখেই বোঝা যাচ্ছে এটার মধ্যে সেগ্রিগেশন হতে পারে, কারণ এগুলো খুলে খুলে আসতেছে, এগুলো কিন্তু একসাথে নাই, এবং হোমোজিনিটি তো নাই।
আর এটার ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে সবগুলো একসাথেই আছে এবং তারা বেটার তোমার ইয়া দিবে আর কি, এবং খুবই কাজ করে সুবিধা হবে আর কি। আর হাইলি ওয়ার্কেবল কংক্রিট, এটা যেটা বললাম যে এটা আরো ইজি, দিস টাইপ অফ কংক্রিট ইজ ভেরি ইজি টু মিক্স, প্লেস, ট্রান্সপোর্ট, কম্প্যাক্ট অ্যাজ ইট হ্যাজ হাই ওয়াটার কন্টেন্ট। এটা অতিরিক্ত ওয়াটার কন্টেন্ট থাকার কারণে ফ্লুইডিটি কিন্তু বেশি এবং এটা আরো বেশি সোজা। তবে ওই যে বললাম এটার একটা অসুবিধা আছে যে ইট ইজ ইউজড ফর কংক্রিটিং হোয়ার ইফেক্টিভ কম্প্যাকশন অফ কংক্রিট ইজ নট পসিবল। ওই যে যেখানে হচ্ছে তোমার কম্প্যাকশন করা পসিবল না কমপ্লেক্স রিইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টে, ওইখানে এটা হচ্ছে প্রেফারেবল। স্যার সাপোজ ব্রিজের পিয়ার এর ক্ষেত্রে কি হ্যাঁ, হাইলি ওয়ার্কেবল ইউজ করা হয়? আচ্ছা আমি একটু বলি, ব্রিজের পিয়ারে কিন্তু নর্মাল কংক্রিট ইউজ করা হয় না। ব্রিজের পিয়ার গুলাতে কিন্তু প্রচুর পরিমাণে তোমার লোড আসে, তো ওইখানে কিন্তু তোমার খুবই স্পেশাল টাইপের কংক্রিট ইউজ করা হয়। মানে তুমি নর্মাল বিল্ডিং কনস্ট্রাকশনে যেটা দেখো অনেক সময় আসলে এটা ডিপেন্ড করে, যেমন তোমার ব্রিজের যে গার্ডার গুলো আছে সেগুলাতে কিন্তু নর্মাল কংক্রিট ইউজ করা হয় না, কারণ সেখানে প্রি স্টেসিং করা হয়। তো প্রি স্টেসিং টার্মটা তোমরা প্রি স্টেসিং এর উপর একটা কোর্সই করবা 4-1 এবং 4-2 তে। 4-1 একটা থিওরি করবা আর একটা হচ্ছে 4-2 হচ্ছে ল্যাব করবা। তো সেইখানে তোমরা পড়বা যে এই সকল ব্রিজের গার্ডারে প্রি স্ট্রেসিং করতে হয়, মানে আগে থেকেই তোমার বিমের মধ্যে বা গার্ডারের মধ্যে অতিরিক্ত স্ট্রেস জেনারেট করে রাখা হয়, কারণ সেখানে প্রচুর লোড নিতে হবে জিনিসটাকে। তো সেখানে নর্মাল কংক্রিট খাটবে না, সেখানে হাইলি তোমার স্ট্রেংথ সম্পন্ন কংক্রিট থাকে, সেখানে অ্যাডমিক্সচার মাস্ট বি থাকবে, সেখানে আরো অনেক কিছু থাকবে। তো সেটার সাথে আসলে মিলাইলে হবে না। তো এই রেডি মিক্স স্যার? বুঝি নাই। স্যার ওটা কি রেডি মিক্স ওটাই? ওইটাই অবশ্যই রেডি মিক্স। আসলে রেডি মিক্সই থাকবে, কিন্তু মিক্সচারের প্রপোর্শন গুলো একদম নর্মাল কংক্রিটের থেকে আলাদা থাকে এবং অবশ্যই সেখানে কেমিক্যাল বা অন্য টাইপের কিছু থাকবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, নর্মাল ক্ষেত্রে যদি স্ট্রেংথ হয় তোমার 3000 বা 3500 পিএসআই, ওইটা যেহেতু হাই স্ট্রেংথ, তো ওইটা মোটামুটি তোমার 4000 এর উপরে থাকবে, 5000 হতে পারে। কারণ ওইখানে নর্মাল কংক্রিট ব্যবহার করলে ওখানে তোমার আগে থেকেই যেহেতু তুমি প্রি স্ট্রেসিং করে রাখবা, আগে থেকেই তোমার একটা স্ট্রেস দিয়ে রাখতে হবে। আর ওখানে যে রিইনফোর্সমেন্ট ইউজ করে সেটাও কমপ্লিটলি আলাদা। তো প্রত্যেকটাই হাই স্ট্রেংথ, তো হাই স্ট্রেংথ রিইনফোর্সমেন্টের সাথে হাই স্ট্রেংথ কংক্রিটটা ফাংশন করতে হয়। ওখানে নর্মাল রিইনফোর্সমেন্ট ইউজ করলে হয় না, নর্মাল কংক্রিট ইউজ করলে হয় না। আমি তোমাদের যেই এক্সাম্পল গুলো বলতেছি এটা হচ্ছে নর্মাল, তোমার নর্মাল যে কংক্রিট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আর কি। তো জি তোমাদের স্যার। কিছু স্পেশাল টাইপের কংক্রিট পড়াবো হয়তো, সেটা আমি মানে লাস্টের দিকে যদি সময় পাই। এবার ইচ্ছা আছে তোমাদের ওই টাইপের কংক্রিট গুলো সম্পর্কে আইডিয়া দিতে আর কি, কারণ অনেক ধরনের কংক্রিট আছে, তো এক একটার ক্ষেত্রে এক এক রকম ইউজ করে। তো আমি এইখানে যে আলোচনাগুলো করব মোটামুটি সবগুলো হচ্ছে নর্মাল কেস। তো লাস্টের একটা এই ইয়াটার ক্ষেত্রে সমস্যা যেটা, দ্য পসিবিলিটি অফ সেগ্রিগেশন এন্ড লস অফ হোমোজেনিটি ইজ হাই অফ দিস কংক্রিট। এই বেশি লিকুইডের ক্ষেত্রে যেটা হবে যে এখানে তোমার হোমোজেনিটিটা কমে যাবে এবং সেগ্রিগেশন বাড়ার চান্স থাকবে। তবে এইটাকে সমাধান করার জন্য তুমি অ্যাডমিক্সচার ব্যবহার করতে পারো, যেটা আমি তোমাদেরকে অ্যাডমিক্সচার চ্যাপ্টারে পড়াবো। এই যে এটা দেখে মনে হচ্ছে যে এটা অতিরিক্ত ফ্লুইড এবং এটা আলটিমেটলি তোমাকে একটা ভালো ওয়ার্কেবিলিটি দিলেও মনে হচ্ছে যে স্ট্রেংথ খুব একটা দিবে না, কিন্তু তুমি যদি এখানে প্রপারলি এটার রিলেটেড একটা অ্যাডমিক্সচার ইউজ করো তাহলে তোমার এইখানে একই সাথে ওয়ার্কেবিলিটিও থাকবে, একই সাথে স্ট্রেংথও থাকবে, এমন ভাবেও তুমি একটা অ্যাডমিক্সচার চুজ করতে পারো। এটাও আসলে লাস্টে যে প্রবলেমটা দেখতেছি আমরা এটা আসলে সলভ করা যাবে। তো আমি বলতেছি যদি তুমি অ্যাডমিক্সচার ইউজ না করে নরমালি করো তাহলে এই ধরনের চান্স থাকবে যে স্ট্রেংথটা কমে যেতে পারে বা এটার সেগ্রিগেশন ঘটতে পারে। তো ওয়ার্কেবিলিটি এটা গেল, এখন আমরা ওয়ার্কেবিলিটির ফ্যাক্টরস গুলো একটু পড়বো। তো ফ্যাক্টরস এফেক্টিং ওয়ার্কেবিলিটি, কি কি ফ্যাক্টর থাকে ওয়ার্কেবিলিটিকে এফেক্ট করতে পারে। তো এটার যদি বলতে যাই তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার কনক্রিটের যে উপাদানগুলো আছে প্রত্যেকটারই ওয়ার্কেবিলিটির উপরে একটা এফেক্ট আছে। তো যেমন প্রথম পয়েন্ট হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। তো ওয়াটার সিমেন্ট রেশিও মানে তো তোমরা ল্যাবে ট্যাবে পড়ছোই যে ওয়াটার সিমেন্ট রেশিও, যে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সিমেন্ট, এই রেশিওটা কিন্তু আমাদের সাধারণত নর্মাল কনক্রিটের ক্ষেত্রে 0.45 থেকে 0.60 মতো হয় ওয়াটার সিমেন্ট রেশিওটা, এবং এটাও কিন্তু মিক্স ডিজাইনের সময় সিলেক্ট করে দিতে হয়। এই ওয়াটার সিমেন্ট রেশিও এখানে কথা বলা আছে দেখো যে ইনক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার will increase the fluidity and make concrete easy to be compacted. আমরা এখন ওয়ার্কেবিলিটিকে কে কে এফেক্ট করে সেটা পড়তেছি। তো একটু খেয়াল করো,
আমরা তো এতক্ষণ ধরে বলে আসতেছি যে ওয়াটারের পরিমাণ বাড়লে ফ্লুইডিটি বাড়বে অথবা ওয়ার্কেবিলিটি বাড়বে, এটা তো একদমই বোঝাই যাচ্ছে। তো এটার এখানে বলা আছে যে ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ে তাহলে ওয়ার্কেবিলিটিও বাড়বে। আচ্ছা, তো ওয়াটার বাড়লে ওয়ার্কেবিলিটি বাড়ে, আর ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ে, এই রেশিওটা বাড়া মানে কিন্তু কি ওয়াটারের পরিমাণ বাড়া, কারণ ওয়াটার তো উপরে আছে। ওয়াটার সিমেন্ট রেশিও যত বাড়বে, ধরো একটা কনক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও মনে করো আমি বললাম 0.5, সাধারণত 0.5ই থাকে। আর একটা কনক্রিট নিলাম মনে করো বি কনক্রিট, সেটার ওয়াটার সিমেন্ট রেশিও মনে করো 0.6। তাহলে এই দুটার মধ্যে পানির পরিমাণ কিন্তু বিতে বেশি, কারণ এটার ওয়াটার সিমেন্ট রেশিও বেশি। তো তোমার এই এ আর বি তে যদি তুমি সিমেন্ট একই পরিমাণে নাও, তারপরে তুমি যদি অ্যাগ্রিগেট একই পরিমাণে নাও, খালি ওয়াটারটা চেঞ্জ করলা, যে এটাই ওয়াটার সিমেন্ট রেশিও নিছো 0.5, এটাই নিছো 0.6, মানে আমি বলতে চাচ্ছি বাকি মিক্স প্রপোর্শন গুলা ঠিক ঠিক থাকবে, জাস্ট ওয়াটার সিমেন্ট রেশিও কে তুমি ভ্যারি করাইছো, তাহলে অবশ্যই দেখবা যে বি কনক্রিটটা বেশি ওয়ার্কেবল, কারণ এটার ওয়াটার সিমেন্ট রেশিও বেশি। সুতরাং ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে ওয়ার্কেবিলিটি বেশি হবে। তবে একটাই সমস্যা, যে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি মানেই স্ট্রেংথ আরো কম। সো আমাদেরকে ওইটাই বললাম যে আমাদেরকে মিক্স ডিজাইন করে একটা প্রেফারেবল ওয়ার্কেবিলিটি নিতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের স্ট্রেংথটাকেও মাথায় রাখতে হবে। তো সেটা আমাদের মিক্স ডিজাইনে যে আমরা কন্ট্রোল করতে পারবো আর কি। তো এটা একদম নর্মাল পয়েন্ট ছিল প্রথমটা, যেটা আমরা মানে তোমরা হয়তো না পড়ে অনেকে বলে দিতে পারতা। তো আস্তে আস্তে আমরা কঠিনের দিকে আগাই, যেমন হচ্ছে এরপরে আমরা পড়বো গ্রেডেশন অফ অ্যাগ্রিগেট। তো তোমরা তো অবশ্যই সিভ অ্যানালাইসিস পড়েছো, তো সেখানে তো অনেক ধরনের গ্রেডেশন কার্ভ তোমরা পড়ছো। যেমন আমি যদি বলি সব থেকে প্রেফারেবল আমাদের হচ্ছে ওয়েল গ্রেডেড, তারপরে গ্যাপ গ্রেডেড থাকতে পারে, ইউনিফর্মলি গ্রেডেড থাকতে পারে। তো যত রকম গ্রেডেশন আছে এর ভিতরে ওয়েল গ্রেডেড যে অ্যাগ্রিগেট গুলো আছে, well graded aggregates will have better workability than others. আচ্ছা, well graded aggregate তোমাকে better workability দিবে than others to fill smaller void areas. আচ্ছা, কেন? তোমার well graded aggregateটাই তোমাকে বেশি ওয়ার্কেবিলিটি প্রোভাইড করবে, কারণ হচ্ছে ওয়েল গ্রেডেড অ্যাগ্রিগেটের ক্ষেত্রে আমরা জানি যে সব রকম সাইজের অ্যাগ্রিগেটকে কভার করা হয়। তোমরা গ্রেডেশন কার্ভটা আঁকছো, তোমরা কাজ করছো, তো সেখানে দেখছো যে কার্ভটা কিন্তু মোটামুটি সব রকম পার্টিকেল সাইজকেই কভার করে, যার কারণে ভয়েডটা খুব একটা থাকে না বললেই চলে অন্য গ্রেডেশনের থেকে। যেমন এটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে যে ভয়েড গুলা থাকে, যেহেতু মনে করো যে সব রকম পার্টিকেল আছে, তো দেখা যায় যে ভয়েডের মধ্যে ছোট ছোট পার্টিকেল গুলো জায়গা দখল করে ফেলে। কিন্তু তুমি যদি গ্যাপ গ্রেডেড বলো অথবা ইউনিফর্মলি গ্রেডেড বলো, মনে করো যে একটা সাইজের পার্টিকেল অনেক বেশি আছে, মাঝখানে একটা সাইজ নাই, আবার আর একটা সাইজের পার্টিকেল অনেক বেশি আছে, তো এই ধরনের গ্রেডেশনের ক্ষেত্রে কিন্তু ভয়েড স্পেসটা অনেক বেশি থাকে। এখন কথা হলো ভয়েড স্পেস বেশি আর কমের উপরে ওয়ার্কেবিলিটির হাত কি? বিষয় হচ্ছে তোমার ওয়ার্কেবিলিটি জিনিসটা হচ্ছে কি, যে এই যদি তোমার অ্যাগ্রিগেট হয়, তো তুমি যখন আলটিমেটলি তুমি তো কনক্রিটের মধ্যে আমাদের সিমেন্ট ওয়াটার ইত্যাদি থাকবে, তো এই যে সিমেন্ট আর ওয়াটারের যে পেস্টটা আছে, এই সিমেন্ট ওয়াটারের যে পেস্টটা এরা কি করে অ্যাগ্রিগেটের চারপাশে লেগে থাকে এবং ভয়েড গুলাকে ফিল আপ করার চেষ্টা করে, অ্যাগ্রিগেটের চারপাশে লেগে থাকে এবং ভয়েড গুলাকে ফিল আপ করার চেষ্টা করে। এই সিমেন্ট পেস্টটি কিন্তু মূলত ওয়ার্কেবিলিটি প্রোভাইড করবে তোমাকে। তো সিমেন্ট পেস্ট গুলা যত সহজে অ্যাগ্রিগেটের চারপাশে লেগে থাকতে পারবে, যত সহজে অ্যাগ্রিগেটের মধ্যে যে ভয়েড সেটা ফিল আপ করতে থাকবে, সেই অ্যাগ্রিগেটের লুব্রিকেশন তত বেশি হবে, মানে সে তত সহজে অ্যাগ্রিগেটের চারপাশের গায়ে এবং ভয়েডে লেগে থাকতে পারবে। এখন একটা জিনিস চিন্তা করো, যদি গ্যাপ গ্রেডেড বা ইউনিফর্ম গ্রেডেড হয়, তাহলে ভয়েড অনেক বেশি থাকবে, তোমার সিমেন্ট পেস্টকে অনেক বেশি কষ্ট করতে হবে না ভয়েডের দিকে যাইতে বা অ্যাগ্রিগেটের সারফেসের চারপাশে আটকাইতে। তোমার এই সিমেন্ট পেস্টের কষ্ট হইলো বা সিমেন্ট পেস্টটা অতিরিক্ত বেশি লাগলো। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো এ একটা কনক্রিট, বি একটা কনক্রিট, এ কনক্রিট মনে করো ওয়েল গ্রেডেড, বি কনক্রিট মনে করো গ্যাপ গ্রেডেড। তো এই যে এ আর বি আর বাকি সবকিছু ধরো সেম, সিমেন্টের পরিমাণ এ তে যেটা দিছো বি তেও সেটাই দিছো, ওয়াটার টোটাল যা আছে সবই সেম, খালি অ্যাগ্রিগেটের গ্রেডেশনটা আলাদা। এটার ক্ষেত্রে পার্টিকেল সাইজ সবগুলো আছে, এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সাইজের পার্টিকেলই আছে, বাকিগুলা নাই, একটা গ্যাপ রয়ে গেছে। এই ধরনের কেসে অবশ্যই এ কনক্রিটটা বেশি ওয়ার্কেবিলিটি দিবে, কারণ হচ্ছে কি এ কনক্রিটের যে সিমেন্ট পেস্ট, যেহেতু একই পরিমাণ আমি বলতেছি, একই পরিমাণ তোমার সিমেন্ট দেয়া আছে, এ কনক্রিটের সিমেন্ট পেস্ট খুব সহজেই লুব্রিকেশন করতে পারবে অ্যাগ্রিগেটের সাথে।
অ্যাগ্রিগেটের গায়ে লেগে যেতে পারবে, ভয়েড কম, তাড়াতাড়ি ভয়েডটা ফিল আপ করতে পারবে। কিন্তু বি কনক্রিটের যে সিমেন্ট পেস্টটা আছে সেটার কিন্তু অনেক সময় লাগবে ভয়েড গুলো ফিল আপ করতে, যেহেতু অতিরিক্ত ভয়েড। এমনও হতে পারে যে তোমার সিমেন্ট পেস্টটা এনাফ নাও হতে পারে, শেষ হয়ে যেতে পারে। তো ওই যে যেহেতু সে লুব্রিকেশন করতে পারলো না, সিমেন্ট পেস্টটা পৌঁছাইতে পারলো না বা পৌঁছাতে তার বেশি সময় লাগলো, এই জন্য সে ওয়ার্কেবিলিটি কম শো করবে। এইটা হচ্ছে গ্রেডেশন। অ্যাগ্রিগেটের উপরে আরো অনেক পয়েন্ট আছে, যেমন অ্যাগ্রিগেট মিক্স প্রপোর্শন। তোমরা যদি দেখো এখানে যে একটা ফিক্সড ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য অ্যান ইনক্রিজ ইন অ্যাগ্রিগেট টু সিমেন্ট রেশিও অ্যাগ্রিগেট টু সিমেন্ট রেশিও যদি বাড়ে ওয়ার্কেবিলিটি কমবে। আচ্ছা, অ্যাগ্রিগেট টু সিমেন্ট রেশিও যদি তোমার বাড়ে তাহলে ওয়ার্কেবিলিটি কমবে। দ্য মোর সিমেন্ট ইজ ইউজড কংক্রিট বিকাম রিচার and aggregate will have proper lubrication which increase workability. আচ্ছা, aggregate to cement ratio বাড়লে workability কমবে কেন? কারণ হচ্ছে একটু খেয়াল করো, এই রেশিওটা বাড়া মানে কিন্তু অ্যাগ্রিগেটের পরিমাণ বাড়া। আমার সাথে অ্যাগ্রি করো কিনা? এই রেশিওটা বাড়া মানে অ্যাগ্রিগেটের পরিমাণ বাড়া, কারণ এটা লব লব, ঠিক আছে, উপরে আছে। তো অ্যাগ্রিগেটের পরিমাণ যত বাড়বে তোমার সিমেন্ট পেস্টটাকে কিন্তু তত কষ্ট হবে তার চারপাশে হচ্ছে লেগে থাকতে। আরেকটা জিনিস, তোমার কনক্রিটের মধ্যে যদি তোমার সিমেন্ট বেশি থাকে মোটামুটি, তো সেই কনক্রিটকে বলা হয় রিচ কনক্রিট। আর কনক্রিটের মধ্যে যদি সিমেন্টের পরিমাণ কম থাকে তাহলে সেটাকে বলে লিন কনক্রিট। আমি একটু আবার বলি, রিচ কনক্রিট জিনিসটা হচ্ছে তোমার কনক্রিটের মধ্যে যে সিমেন্টটা আছে সেই সিমেন্ট পেস্টটা যদি এনাফ পরিমাণে থাকে লুব্রিকেশন করার জন্য, তাহলে সেই কনক্রিটকে বলে হচ্ছে রিচ কনক্রিট, মানে সিমেন্টের পরিমাণ বেশি আছে, এনাফ পরিমাণে আছে লুব্রিকেশন করার জন্য। আরেকটা হচ্ছে লিন কনক্রিট। লিন কনক্রিট হচ্ছে সিমেন্টের পরিমাণ এনাফ না লুব্রিকেশন করার জন্য, সিমেন্ট আছে কিন্তু সিমেন্টের পরিমাণটা এনাফ না, সেটা হচ্ছে লিন কনক্রিট। আচ্ছা, তো এটা একটু বোঝার চেষ্টা করো, অ্যাগ্রিগেট টু সিমেন্ট রেশিও বাড়া মানে হচ্ছে অ্যাগ্রিগেটের পরিমাণ বাড়া। অ্যাগ্রিগেটের পরিমাণ বাড়তেছে, মনে করো যে তুমি দুইটা স্যাম্পল, আমি আবার একটু এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো আমি আর কিচ্ছু চেঞ্জ করতেছি না, এটার অ্যাগ্রিগেট টু সিমেন্ট রেশিও বাড়াচ্ছি আর এটা মনে করো যে মানে ফিক্স রাখতেছি, বাকি সবকিছু সেম। এখন এটার অ্যাগ্রিগেট সিমেন্ট রেশিও মনে করো বেশি আর এটার থেকে কিছুটা কম। বলতেছি এ কংক্রিটটা যেহেতু অ্যাগ্রিগেট সিমেন্ট রেশিও বেশি, এটার ওয়ার্কেবিলিটি কম হবে। কারণ হচ্ছে এ কনক্রিটের মধ্যে থাকা যে সিমেন্ট, সেই সিমেন্টকে তার অ্যাগ্রিগেটের পরিমাণ যেহেতু এটার ক্ষেত্রে বেশি, তাই অ্যাগ্রিগেটের চারপাশে লেগে, আমি তোমাদেরকে বলতেছিলাম যে অ্যাগ্রিগেটের চারপাশে তোমার সিমেন্ট পেস্টটা লেগে যত সহজে লাগবে তার ওয়ার্কেবিলিটি তত বেশি হবে, কারণ লুব্রিকেশনটা প্রপার হবে। এইটার ক্ষেত্রে কিন্তু বেশি অ্যাগ্রিগেট বেড়ে যাওয়ার কারণে এটার ক্ষেত্রে কিন্তু লুব্রিকেশন হইতে কষ্ট হবে, এবং সিমেন্টের পরিমাণ যদি কম হয় প্রয়োজনের তুলনায় তাহলে কিন্তু সেই কনক্রিটটা লিন কনক্রিটও হইতে পারে, যার কারণে ওয়ার্কেবিলিটি কিন্তু আলটিমেটলি ড্রপ করবে। কিন্তু বি কনক্রিটে বলছি এটার থেকে অ্যাগ্রিগেট সিমেন্ট রেশিও কিছুটা কম। অ্যাগ্রিগেট সিমেন্ট রেশিও কম মানে অ্যাগ্রিগেটের পরিমাণ কম, এটার তুলনায় রিলেটিভ কম্পারিজন করতেছি, কিন্তু এটার তুলনায় কম। অ্যাগ্রিগেটের পরিমাণ কমে গেলে তোমার কিন্তু খুবই সহজে, তোমার আগেরটার ক্ষেত্রে যেরকম সময় লাগতেছিল লুব্রিকেশন হইতে সিমেন্ট পেস্টার, এটার ক্ষেত্রে কিন্তু এতটা টাফ হবে না। এটার তুলনায় তাড়াতাড়ি লুব্রিকেট করে যেতে পারবে, এবং লুব্রিকেশনটা তাড়াতাড়ি হওয়া মানেই কিন্তু তোমার ওয়ার্কেবিলিটিটা বেশি হওয়া। সো এই হচ্ছে তোমাদের মিক্স প্রপোর্শনের উপরে একটা হাত, এখানে বললাম হচ্ছে গ্রেডেশনের উপরে। তো অ্যাগ্রিগেটের আরো পয়েন্ট আছে, ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট। তো ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেটের উপরে দেখো, ফর এ গিভেন ওয়াটার সিমেন্ট রেশিও as the maximum size of aggregate increases fluidity increases. আচ্ছা, this is generally due to the reduction in surface area of aggregates. আচ্ছা, এই পয়েন্টটা যদি খেয়াল করো, এখানে বলা হচ্ছে তোমার অ্যাগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ। তো সাধারণত যেটা করা হয় যে মনে করো এখানে ব্যাচ অফ অ্যাগ্রিগেট আছে, এখানে বিভিন্ন সাইজের অ্যাগ্রিগেট আছে, ছোট বড় সবকিছু মিলেই নিলাম। এর মধ্যে তোমার এই স্যাম্পলের মধ্যে সব থেকে বড় যেই পার্টিকেলটা থাকতেছে সেটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট। এখানে অনেকের একটা মিসকনসেপশন আছে, অনেকে মনে করে যে ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট বলতে এই মনে করো যে একটা সাইজ নিলাম যেই সাইজটা পুরাটাই আছে কনক্রিটের মধ্যে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে তোমার এখানে অনেক ছোট বড় পার্টিকেল আছে,
তার মধ্যে যেটা সব থেকে বড় এটাকেই বলা হয় ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট। মানে এই সাইজটা এই সাইজটা সব থেকে বড়, কিন্তু তার মানে এই না যে এই সাইজটাই এটার মধ্যে পুরাটা আছে, এর মধ্যে ছোট বড় সবকিছুই আছে। আচ্ছা, ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট যদি বাড়ে তাহলে ফ্লুইডিটিটা বাড়ে। কিভাবে বাড়ে? এখানে একটা কথা বলা আছে যে এখানে তোমার পার্টিকেল সাইজ যত ছোট হবে তার সারফেস এরিয়া কিন্তু তত বেশি হয়। যেমন তোমাদের এই ছবিটা একটু দেখাই। এখানে দেখো যে আস্তে আস্তে আমরা সাইজটা বাড়াচ্ছি, ম্যাক্সিমাম সাইজ অ্যাগ্রিগেট এখানে বাড়ানো হচ্ছে সাইজটা। তো প্রথমটা দেখো খুবই ছোট পার্টিকেল, তো এই পার্টিকেল সাইজ ছোট হওয়ার কারণে এর কিন্তু তোমার সারফেস এরিয়া বেশি হবে। আর পার্টিকেল সাইজ যত বাড়তে থাকে সারফেস এরিয়া কিন্তু তত কমতে থাকে। তো সারফেস এরিয়া যদি কম হয় তাহলে লুব্রিকেশনটা ইজি হয়, কারণ হচ্ছে এটা চারপাশে তোমার অল্প পরিমাণ সিমেন্ট পেস্ট হলেই লেগে যেতে পারে। কিন্তু সারফেস এরিয়া যদি বেশি হয় তোমার সিমেন্টের পরিমাণ কিন্তু বেশি লাগবে, সিমেন্ট পেস্ট বেশি লাগবে। তো সিমেন্ট পেস্ট ধরো একই নিলা, একটা কনক্রিট নিলা এ, একটা নিলা বি, একটাই তুমি অ্যাগ্রিগেট সাইজ রাখলা খুবই ছোট, আর একটা রাখলা খুবই এটার তুলনায় কিছুটা বড়। তাহলে দেখবা যে এতে তোমার লুব্রিকেশন হওয়ার জন্য যে সিমেন্ট পেস্টটা দিছো, যেহেতু বাকি পরিমাণগুলো সেম, এর ক্ষেত্রে কিন্তু কষ্ট বেশি হবে, কারণ এখানে সারফেস এরিয়াটা বেশি। আমি এটা বলছিলাম যে এটার তুলনায় ছোট পার্টিকেল সাইজ। বিতে পার্টিকেল সাইজটা যেহেতু এটা থেকে কম্পারেটিভলি বড়, তো এটার ক্ষেত্রে ইজি হবে। এখন এখানে একটা কন্ট্রাডিক্টরি ইয়া হতে পারে, যেমন অনেকেই চিন্তা করতেছো যে একটু আগেই তো বললাম যে এটার ক্ষেত্রে তোমার ভয়েডের একটা ব্যাপার থাকে, ভয়েড ফিল আপের ব্যাপারটা। পার্টিকেল সাইজ যদি বড় নেই তাহলে সেক্ষেত্রে তো ভয়েড আরো বেড়ে যাবে। হ্যাঁ, কথা ঠিক আছে তোমাদের, এই পয়েন্টটার সাথে কিন্তু কিছুটা কন্ট্রাডিক্ট করলো এখানে। কারণ হচ্ছে এখানে আমি যে কথাটা বলতেছি এটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেটের রেসপেক্টে বলতেছি, এবং এখানে আমি যেটা বলতেছি এখানে কথাটা যেটা যে একটা ব্যাচ অফ অ্যাগ্রিগেটের মধ্যে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট, তার মানে এখানে যে ছোট পার্টিকেল নাই তা কিন্তু বলা যাচ্ছে না, অবশ্যই ছোট পার্টিকেল আছে। কিন্তু আমি বলতেছি এ এবং বি এর মধ্যে যে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ, অর্থাৎ একটা অ্যাগ্রিগেট স্যাম্পলের মধ্যে অবশ্যই ছোট বড় সবকিছুই আছে, তো তার ভিতরে ম্যাক্সিমাম যেটা বড় সেটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। তার মানে কি এখানে ছোট পার্টিকেল নাই? আছে। এই ছোট পার্টিকেল গুলোই কিন্তু ভয়েডকে তোমার ফিল আপ করে দিবে। এখানে এই ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজের উপরে একটাই ইফেক্ট, সেটা হচ্ছে এই সারফেস এরিয়াটা যেহেতু ম্যাক্সিমাম অ্যাগ্রিগেটের সাইজের একটু কম হয় ছোটগুলোর তুলনায়, এই জন্য লুব্রিকেশনটা তাড়াতাড়ি হয়, যার কারণে এটা ফ্লুইডিটিটা বেশি থাকে ফ্রেশ অবস্থায়। তো অ্যাগ্রিগেটের ইফেক্ট কিন্তু এখনো শেষ হয় না। দেখো প্রথমটা আমরা পড়লাম গ্রেডেশন, এরপরে পড়লাম মিক্স প্রপোর্শন, এরপরে আমরা পড়লাম ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। এখন আমরা দেখব অ্যাগ্রিগেট প্রপার্টিস, অ্যাগ্রিগেটের শেপ এবং অ্যাগ্রিগেটের টেক্সচারের উপরে। তো অ্যাগ্রিগেটের শেপ এবং অ্যাগ্রিগেটের টেক্সচারের উপরে ওয়ার্কেবিলিটির কন্ট্রোল আছে। দেখো দ্য শেপ অ্যান্ড টেক্সচার অফ অ্যাগ্রিগেট পার্টিকেলস ক্যান এফেক্ট দ্য ওয়ার্কেবিলিটি। The more nearly spherical and smooth the particles, the more workable the concrete will be. একটু ছবি দেখো। আমাদের অ্যাগ্রিগেটের শেপ আসলে বিভিন্ন রকম হতে পারে, রাউন্ডেড হতে পারে, ছবি দেখে বুঝতেছো রাউন্ডেড। এটা হচ্ছে অ্যাঙ্গুলার, এটার কোনাগুলো হচ্ছে অ্যাঙ্গুলার দেখো। আর এটা হচ্ছে ফ্লেকি অ্যাগ্রিগেট। ফ্লেকি অ্যাগ্রিগেট মানে হচ্ছে তোমার পাতলা হয় এবং লম্বা কিছুটা বড় হয়। আর এটা হচ্ছে ইরেগুলার অ্যাগ্রিগেট। তো আমাদের স্যাম্পল যেটা সেটা কিন্তু ইরেগুলারই হবে। তো তোমার স্যাম্পলের মধ্যে যদি রাউন্ডেড অ্যাগ্রিগেটের পরিমাণ বেশি থাকে, রাউন্ড শেপের, তাহলে সেটার ওয়ার্কেবিলিটি বেশি হয়। এটার কারণ হচ্ছে রাউন্ড শেপের মধ্যে তোমার এই ভয়েডটা কিন্তু কম থাকে। তুমি একটা জিনিস চিন্তা করো, অ্যাঙ্গুলার যদি নাও তাহলে এটা কিন্তু চোখেই দেখা যাচ্ছে, এই দেখো এখানে একটা ভয়েড, এখানে একটা ভয়েড, অর্থাৎ ভয়েডের পরিমাণটা বেশি থাকে। অর্থাৎ তুমি একটা স্তূপ থেকে যদি অ্যাঙ্গুলার পার্টিকেল একসাথে করো তাহলে দেখবে এটা ভয়েডের পরিমাণ এই রাউন্ডেড এর তুলনায় বেশি থাকে। আমি বলতেছি না যে রাউন্ডেড এ নাই, একদম রাউন্ডেড শেপেও ভয়েড থাকে, কিন্তু অ্যাঙ্গুলারে সেটা বেশি থাকে। কারণ অ্যাঙ্গুলারের মাথাটা কোনা, আবার এটার দেখো যে একটা জায়গায় শুরু হয়ে যায়, যার কারণে সব অ্যাঙ্গুলার একসাথে যখন থাকে তখন কিন্তু ভয়েডের পরিমাণ বেশি থাকে। আবার তুমি শেপের কথা চিন্তা করলা, আবার এর সারফেসটা বা টেক্সচারটা কেমন? রাউন্ডেড এর ক্ষেত্রে তুমি স্মুথ একটা সারফেস পাবা, চেহারা দেখে বুঝতেছি। আর অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু মানে কিছুটা তোমার শার্প থাকে এজগুলা, তো যার কারণে এটা কিন্তু অতটা স্মুথ না। এখন যেই অ্যাগ্রিগেট সারফেস যত স্মুথ তার ক্ষেত্রে লুব্রিকেশনটা কিন্তু তত ইজি। আর তোমার যদি সারফেসটা স্মুথ না হয়
তাহলে কিন্তু সেখানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সও বেশি থাকবে। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বেশি থাকলে কিন্তু লুব্রিকেশন হতে কষ্ট হবে। তো রাউন্ডেড অ্যাগ্রিগেট এজন্য বেটার রেজাল্ট দেয়। তবে তুমি কিন্তু কখনোই সবগুলো অ্যাগ্রিগেট রাউন্ডেড নিতে পারবে না, তোমার অ্যাগ্রিগেট আসলে ইররেগুলারই হবে। এই ইররেগুলারের মধ্যে যদি রাউন্ডেড পার্টিকেল বেশি দিয়ে দাও তাহলে ওয়ার্কেবিলিটি বেশি পাবা আর কি, কিন্তু অ্যাঙ্গুলার দিলে সেক্ষেত্রে ওয়ার্কেবিলিটি কিছুটা কমে যায়। রাউন্ড অ্যাগ্রিগেটের স্ট্রেংথ কম হয় না স্যার? রাউন্ড অ্যাগ্রিগেটের কম্পারেটিভলি সমস্যা হচ্ছে স্ট্রেংথ কম হয়, অ্যাঙ্গুলার। হ্যাঁ রাউন্ড অ্যাগ্রিগেটের স্ট্রেংথ কম হবে। তো সাধারণত আমরা তো একটা মিক্সচার নেই, সেখানে মানে একটা পার্সেন্টেজ করেই নেওয়া হয় যে তোমার এত পার্সেন্টেজ রাউন্ড অ্যাগ্রিগেট, এত পার্সেন্ট অ্যাঙ্গুলার। কখনোই তোমার পুরাটা রাউন্ডেড হবে না, কখনোই পুরাটা অ্যাঙ্গুলার হবে না। তো আমি যেহেতু ওয়ার্কেবিলিটির টার্মসে কথা বলতেছি, তাই আমি ইন্ডিভিজুয়ালি আগে বললাম যে এটা রাউন্ডেড, এটা অ্যাঙ্গুলার, কিন্তু অ্যাগ্রিগেট আসলে পাবা এটাই, সবকিছু একসাথে মিল থাকবে। তো এর মধ্যে রাউন্ডেড অ্যাগ্রিগেটের পরিমাণ বেশি থাকলে ওয়ার্কেবিলিটি বাড়বে, কিন্তু স্ট্রেংথ কিন্তু কিছুটা কমবে, তবে সেটার পরিমাণ কম যদি তুমি সবকিছু মিলাই ইউজ করো আর কি। কিন্তু যদি শুধু রাউন্ডেডই ইউজ করো তাহলে স্ট্রেংথ কমে যাবে। জি স্যার। টাইম অ্যান্ড টেম্পারেচার, তো টাইমের সাথে সাথে ওয়ার্কেবিলিটি, অবশ্যই টাইমের সাথে সাথে ওয়ার্কেবিলিটি কমবে, এটা তোমরা বুঝতেছো। কনক্রিট আস্তে আস্তে শক্ত হবে, কনক্রিটের ওয়ার্কেবিলিটি আস্তে আস্তে কমতে থাকবে। তো দেখো ওয়ার্কেবিলিটি ডিক্রিজেস উইথ টাইম। আর টেম্পারেচারের ক্ষেত্রে যদি বলি, অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস দ্য ওয়ার্কেবিলিটি ডিক্রিজেস। টেম্পারেচারের সাথে ওয়ার্কেবিলিটি সম্পর্ক কিন্তু উল্টা। তো এখানে আসলে অনেকগুলো টেস্ট করা হয়েছে ডিফারেন্ট টেম্পারেচারে, আমরা ওয়ার্কেবিলিটি ভ্যালু বের করতে পারি স্লাম টেস্ট দিয়ে। তোমাদের ল্যাবে দেখানো হবে, আমি ক্লাসেও লাস্টে টেস্ট যখন পড়াবো তখন দেখাবো তোমাদেরকে। এখানে অনেকগুলা টেস্ট ডিফারেন্ট টেম্পারেচারে করে দেখা গেছে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ওয়ার্কেবিলিটি কমে যায়। তো টেম্পারেচারের ইফেক্ট আসলে অতটা ভাইটাল না, মেইনলি হচ্ছে টাইমের ইফেক্টটাই মেইন, যে টাইম যাইতে থাকলে তোমার জিনিসটা তত ওয়ার্কেবিলিটি কমতে থাকবে। আচ্ছা, দিজ ইফেক্টস আর রিলেটেড টু দ্য প্রোগ্রেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এই ইফেক্টগুলো ওই যে কেমিক্যাল রিঅ্যাকশনের উপর ডিপেন্ডেন্ট। কেমিক্যাল রিঅ্যাকশন কমপ্লিট হতে থাকে, মোটামুটি 70% কমপ্লিট হয়ে গেলেই তোমার অন্য একটা ফেজে যে হার্ডেন্ড অবস্থায় চলে যেতে থাকে আর কি। আচ্ছা, তো আমরা মোটামুটি সবই দেখলাম, এখন আসলে সিমেন্টের অবস্থা। সিমেন্ট কিভাবে এফেক্ট করতে পারে? ইনক্রিজ অফ সিমেন্ট ফাইননেস, ডিক্রিজ অফ ওয়ার্কেবিলিটি। তোমার সিমেন্টের ফাইননেস যদি বাড়াও তাহলে ওয়ার্কেবিলিটি কমে যাবে। কিভাবে কমে যাবে? ইনক্রিজ ফাইননেস উইল রিডিউস ফ্লুইডিটি এট এ গিভেন ওয়াটার সিমেন্ট রেশিও বাট ইনক্রিজ কোহেসিভনেস। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে তোমার সিমেন্টের ফাইননেস যদি বেশি হয় ওয়ার্কেবিলিটি কমে যাবে। কেন কমে যাবে সেটা যদি বলি, আমি আবার একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এ সিমেন্ট একটা, বি সিমেন্ট একটা, বাকি সব সেম, খালি এ সিমেন্টের ফাইননেসটা বেশি আর এটার থেকে কিছুটা কম। এ সিমেন্টের ফাইননেস বেশি হওয়ার কারণে তার রিয়াকশন করার রেট বেড়ে যাবে না? তোমাদেরকে সিমেন্ট চ্যাপ্টারে পড়াইছি যে পার্টিকেল সাইজ যত ছোট তার পানির ডিমান্ড কিন্তু তত বেশি, তার সারফেস এরিয়া তত বেশি। তো তোমার যখন মিক্স ডিজাইন করা হয় তখন কিন্তু পানি দেওয়ার দুইটা রিজন থাকে। একটা থাকে সে যেন রিয়াকশন গুলো করতে পারে, হাইড্রেশন রিয়াকশন গুলো। আর একটা রিজন থাকে সে যেন একটা ওয়ার্কেবিলিটি অর্জন করতে পারে যেটার জন্য তুমি ডিজাইন করতেছো। তো একই পরিমাণ পানি তুমি দিয়ে যদি তুমি এ আর বি তে যেটা বললাম যে এইটার ক্ষেত্রে ফাইননেস যেহেতু বেশি, তো তুমি পানি দিতেছো এটাও একই পরিমাণ এটাও একই পরিমাণ, তাহলে এ কনক্রিট যেটা বললাম সে যেহেতু তার ফাইননেসটা বেশি, সে কিন্তু তার পানির ডিমান্ড বেশি, তো সে কিন্তু পানি ততটুকু কনজিউম করবে হাইড্রেশন করার সময় এবং খুব ফাস্ট রিঅ্যাক্ট করবে। তাহলে এ কিন্তু পানি বেশি খেয়ে ফেললো বি এর তুলনায়, পানি যতটুকু খেয়ে ফেললো ওয়ার্কেবিলিটির পানিটাই কিন্তু খেয়ে ফেললো। তো ওয়ার্কেবিলিটির পানিটা যদি খেয়ে ফেলে তাহলে লুব্রিকেশন হওয়ার জন্য যে পানির ডিমান্ড সেটা কিন্তু তোমার আরেকটু বেশি লাগবে। তুমি যদি সেম পরিমাণ পানি দাও তাহলে দেখবা এর ক্ষেত্রে ওয়ার্কেবিলিটি কমে যাবে, কারণ এর পানির ডিমান্ড বেশি, পানিটা রিঅ্যাকশন করে ফেলবে তাড়াতাড়ি। আর বি এর ক্ষেত্রে অল্প পানিতেই কিন্তু কাজ হয়ে গেছে হাইড্রেশন, ওয়ার্কেবিলিটি বা লুব্রিকেশনের জন্য সে এনাফ পরিমাণ পানি পাবে। তো এটাই হচ্ছে ইফেক্টিভ ফাইননেসের উপরে। যদি ফাইননেস বেড়ে যায় তার পানির ডিমান্ড বেশি হয়, পানির ডিমান্ড বেশি হলে সে ওয়ার্কেবিলিটির জন্য যে পানিটা থাকে সেটা কম হয় আর কি, যার কারণে লুব্রিকেশন কমে যায়, আলটিমেটলি ওয়ার্কেবিলিটি কমে যায়। সবার লাস্টের পয়েন্ট হচ্ছে অ্যাডমিক্সচার। তুমি আমরা অনেকগুলো এফেক্ট করলাম, অ্যাগ্রিগেটের সাইজ শেপ, অ্যাগ্রিগেটের গ্রেডেশন, সিমেন্টের পরিমাণ, ওয়াটারের পরিমাণ। লাস্টে তুমি কিছু একটা অ্যাডমিক্সচার ব্যবহার করে তুমি চাইলেই
ওয়াটার রিডিউসিং, এয়ার এন্ট্রেনিং অথবা সেট রিটার্ডিং, অনেকগুলো অ্যাডমিক্সচার আছে। তো যেই অ্যাডমিক্সচারটা তোমার ওয়ার্কেবিলিটিকে ইমপ্রুভ করে এরকম অ্যাডমিক্সচার যদি ব্যবহার করো তাহলে তুমি কনক্রিটে ওয়ার্কেবিলিটি বাড়াতে পারবা। তো এইটা আমি ডিটেইলস তোমাদের অ্যাডমিক্সচার চ্যাপ্টারেই বলবো, তো এটার এখানে আমরা কথা না বলি আর কি। তো এফেক্ট কিভাবে করতেছে ওয়ার্কেবিলিটিকে কনক্রিটের বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট, সেটা ভালো করে দেখবা। আর এখন তাহলে আমরা আজকের আমাদের পরের টপিক হচ্ছে সেগ্রিগেশন। তো সেগ্রিগেশন কাকে বলে তোমাদেরকে আমি ক্লাসে অল্প একটু বলছিলাম। তো আজকে সেগ্রিগেশনের ডেফিনেশনটা একটু দেখো। যে সেগ্রিগেশন রেফার্স, এটাও কিন্তু একটা ফ্রেশ কনক্রিটের বৈশিষ্ট্য, অর্থাৎ তোমার কনক্রিটটা ফ্রেশ অবস্থায় থাকলে এই ফেনোমেনাটা দেখা যেতে পারে। Segregation refers to the separation of components of fresh concrete resulting in a non-uniform mix. আচ্ছা, তোমার কংক্রিট মিক্স থেকে, ফ্রেশ কংক্রিটের মিক্স থেকে যদি কংক্রিটের কম্পোনেন্টগুলো সেপারেশন হয়ে যাওয়ার চেষ্টা করে বা হয়ে যায়, এই ফেনোমেনাটাকে বলে সেগ্রিগেশন। আবারও বলি, ফ্রেশ কংক্রিটের কম্পোনেন্টগুলো যদি তোমার কংক্রিট থেকে সেপারেট হওয়ার ট্রাই করে অথবা সেপারেট হয়ে যায়, এই ফেনোমেনাটাকে বলে সেগ্রিগেশন। এবং এটা একটা নন ইউনিফর্ম মিক্সে, অর্থাৎ তুমি যদি প্রপারলি মিক্স ডিজাইন না করো, অর্থাৎ মানে মিক্স ডিজাইনটা যদি ঠিক না হয়, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। ইন জেনারেল ইট মিনস দ্য সেপারেশন অফ কোর্স অ্যাগ্রিগেট ফ্রম মর্টার। অর্থাৎ এখানে আমরা বললাম বিভিন্ন কম্পোনেন্ট খুলে আসার যে ফেনোমেনা, আসলে সাধারণত দেখা যায় যে কোর্স অ্যাগ্রিগেটটাই খুলে আসে, যেহেতু সে ভারী, কোর্স অ্যাগ্রিগেটটাই সেপারেট হয়ে যায়। তার মানে সহজ ভাষায় যদি বলি, তোমার কনক্রিট ফ্রেশ কনক্রিট মিক্স থেকে যদি নন ইউনিফর্ম মিক্সের কারণে কোর্স অ্যাগ্রিগেট সেপারেট করে যায় অথবা সেপারেট হওয়ার ট্রাই করে, এটাকে আমরা বলবো সেগ্রিগেশন। তো এই ছবিটা একটু খেয়াল করো, এখানে একটা দেখা যাচ্ছে যে একটা ফ্রেশ কংক্রিট, এখানে দেখো কোর্স অ্যাগ্রিগেট সেপারেট হয়ে আসছে, এবং তুমি যদি এটার কোনাগুলা খেয়াল করো, এখানে কিন্তু তোমার কোর্স অ্যাগ্রিগেট নাই, বা এখানে কিন্তু কিছুই নাই। তো উচিত ছিল কি জিনিসটা ইউনিফর্ম হওয়ার, এখানেও কোর্স অ্যাগ্রিগেট গুলো থাকার। তো এখানে দেখো কোর্স অ্যাগ্রিগেট গুলো সেপারেট হয়ে চলে আসছে, এই ফেনোমেনাটাকে বলে সেগ্রিগেশন। তো আমাদের নর্মাল যদি তুমি প্রপারলি মিক্স ডিজাইন করো, তাহলে কখনোই সেগ্রিগেশন ফেনোমেনাটা ঘটবে না। তুমি যদি ইচ্ছা মতো মিক্স ডিজাইন করো তাহলে এই সমস্যাটা হবে। আমরা মিক্স ডিজাইন চ্যাপ্টারে পড়বো, আমরা দুইটা মেথডকে ফলো করে মিক্স ডিজাইন করে থাকবো, দুইটা মেথডই আমরা শিখবো। আমরা যদি ওই মেথডগুলো ফলো করে মিক্স ডিজাইন করি, তাহলে তোমার ফ্রেশ কংক্রিটে সেগ্রিগেশন ঘটার চান্স থাকবে না। কিন্তু তুমি যদি ইচ্ছা মতো মিক্স করো, যেমন তোমার মনে হইলো যে এক এক বস্তা সিমেন্ট ঢালবা, তারপরে 2 বালতি পানি ঢেলে দিলা তার মধ্যে, তারপরে এক ব্যাগ তুমি পাথর পাইলা, ওইটা ঢেলে দিলা, তারপরে কিছু বালি ছিল তোমার সামনে, কিছু বালি ঢেলে দিলা, ইচ্ছা মতো মিশাইলে কিন্তু, অর্থাৎ তোমার মিক্সিংটা যদি নন ইউনিফর্ম হয়, তাহলেই কিন্তু তোমার সেগ্রিগেশনের ঘটনাটা ঘটতে পারে। এখন আমরা পড়বো যে সেগ্রিগেশন কি কি কারণে হতে পারে। কজেস গুলা যদি দেখো, যেটা বললাম যে ব্যাডলি প্রপোর্শন মিক্স, অর্থাৎ তুমি যদি মিক্সটা প্রপারলি না করো, তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। হাই স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোর্স অ্যাগ্রিগেট, তোমার কোর্স অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি যদি অতিরিক্ত বেশি হয়, তার মানে পার্টিকেল সাইজ যদি অতিরিক্ত বড় হয়, তাহলে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটিটা বেশি হবে। এই জন্য কিন্তু তোমার এই ঘটনাটা ঘটতে পারে। অর্থাৎ তুমি যে ব্যাচ অফ অ্যাগ্রিগেট নিচ্ছ, কোর্স অ্যাগ্রিগেটে যদি স্পেসিফিক গ্র্যাভিটি অতিরিক্ত বেশি হয়, তাহলে এই ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ড্রপিং অফ কংক্রিট ফ্রম টু হাই, অর্থাৎ কংক্রিটকে যখন তুমি ঢালবা, তখন যদি অতিরিক্ত উচ্চতা থেকে ঢালো, ধরো এখান থেকে কংক্রিট ঢাললাম, অতিরিক্ত উচ্চতা থেকে ঢাললে, কংক্রিট ঢালার কিন্তু একটা নির্দিষ্ট হাইট আছে, হাইটটা আসলে আমার ঠিক একটা মনে নাই, তাহলে এটা আমি তোমাদেরকে দেখে বলবো, অথবা তোমরা একটু নেটে দেখলেই পারবা যে কনক্রিট কতটুকু হাইট থেকে ড্রপ করে, আইডিয়াল একটা ডাইমেনশন আছে, ভুলে গেছি। কনক্রিটকে যদি তুমি অতিরিক্ত উচ্চতা থেকে ঢালো, ফ্রেশ কনক্রিট যেহেতু, তাহলে এটা কিন্তু ঢালার সাথে সাথেই এই অ্যাগ্রিগেট গুলো একটা আরেকটা থেকে দূরে সরে যেতে থাকবে। তুমি বানাইছো ঠিকঠাক মতো, কিন্তু উচ্চতা থেকে, বেশি উচ্চতা থেকে ঢাললে জিনিসটা সেপারেট হতে পারে, সেগ্রিগেশন ঘটতে পারে। আরেকটা হচ্ছে ডিসচার্জ অফ কংক্রিট ফ্রম ব্যাডলি ডিজাইন মিক্সচার, অর্থাৎ তোমার যে মিক্সচার মেশিন গুলো আছে, রেডি মিক্স অবস্থায় তোমরা দেখছো, তো এগুলো একটা নির্দিষ্ট স্পিডে ঘুরে কনক্রিটকে ফ্রেশ রাখার জন্য। তো
তো এই ডিসচার্জ অফ কংক্রিট, তুমি যেই মিক্সচারটাকে ঢালতেছো সেটা ডিসচার্জ যদি প্রপারলি ডিজাইন মিক্সচার থেকে তুমি প্রপারলি ডিসচার্জ না করো, এটা ঘটতে পারে। অর্থাৎ মিক্সচার থেকে যখন আমরা ফেলাবো জিনিসটা, অথবা মিক্সচার হওয়ার সময় মিক্সচার মেশিনে যে একটা নির্দিষ্ট স্পিডে ঘোরার কথা সেটা যদি প্রপারলি মেইনটেইন না হয়, অর্থাৎ ওই মিক্সচার মেশিনে যদি ঝামেলা হয়, তাহলেও এটা ঘটতে পারে। তার মানে মেইনলি আসলে সত্যি কথা বলতে এখানে লাস্টের পয়েন্টগুলো কিন্তু খুব ভালো মতো মেইনটেইন করা সম্ভব। যে তুমি অ্যাগ্রিগেট সাইজ কখনোই অনেক বড় নিবা না, কারণ অ্যাগ্রিগেট সাইজ আমরা মিক্স ডিজাইনে চুজ করবো এমন ভাবে যেন এই সেগ্রিগেশন ফেনোমেনাটা না ঘটে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। কখনোই তুমি যদি প্রপারলি ডিজাইন করে থাকো এই ঘটনাটা ঘটবে না। এই যে বললাম হাই স্পেসিফিক গ্র্যাভিটির কোর্স অ্যাগ্রিগেট, এটা কখনোই হবে না আমাদের ক্ষেত্রে, কারণ আমরা অ্যাগ্রিগেটটা ওইভাবেই চুজ করব। তারপরে এখানে ব্যাডলি প্রপোর্শন মিক্স, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে তুমি যদি ইচ্ছা মতো মিক্স করো তাহলে এটা ঘটবে। আর লাস্টের দুইটা হচ্ছে ফল্ট অফ মিক্সচার মেশিন অথবা ড্রপিং। কিভাবে এই সমস্যা থেকে সমাধান পেতে পারো? এই পয়েন্টগুলোর বিপরীত পয়েন্টগুলাই হচ্ছে রেমিডিস। যেমন কারেক্টলি প্রপোর্শনিং অফ দ্য মিক্স, অর্থাৎ তোমার মিক্সটা যদি প্রপারলি মিক্স করতে পারো, অর্থাৎ তোমার মিক্স ডিজাইনটা যদি কারেক্টলি ফলো করে করো, তাহলে এটা ঘটবে না। তারপর আসো যে তুমি এই যে যখন তুমি ড্রপ করতেছো, প্লেসিং, ট্রান্সপোর্টিং, কম্প্যাক্টিং অ্যান্ড ফিনিশিং প্রপার ওয়েতে যদি করো, কনক্রিটটাকে যদি ওই হাইট মেনটেন করে ফেলাও, ট্রান্সপোর্টিং এবং কম্প্যাক্টিং এবং ফিনিশিং এর সময় বা ট্রান্সপোর্টিং এবং কম্প্যাক্টিং এর সময় তুমি যদি তোমার মিক্সচার মেশিন ঠিকঠাক থাকে বা কনক্রিটটাকে প্রপারলি যদি মেনটেন করতে পারো, তাহলে এটা কখনোই ঘটবে না। আচ্ছা, যদি কখনো ঘটে যায় তোমার ইয়াতে কনক্রিটের মধ্যে সেগ্রিগেশন, তাহলে তুমি রিমিক্সিং করো। রিমিক্সিং করে দেখো যে জিনিসটা ঠিক হয় কিনা, কারণ কনক্রিট তো ফ্রেশ অবস্থায় আছে। যদি ঠিক হয়ে যায় তাহলে তুমি ওই কনক্রিট মিক্সটা চালাতে পারো। বাট ধরো তুমি মিক্স ডিজাইন করছো ঠিকঠাক মতো, বাট কোনো একটা কারণে তোমার সেগ্রিগেশন হয়ে গেছে ফিল্ডে, তাহলে সাথে সাথেই রিমিক্সিং করে ফেলতে হবে। রিমিক্সিং করে যদি তুমি সমাধান পাও তাহলে কনক্রিটটা ইউজ করতে পারবা, না হলে কনক্রিটটা ফেলে দিতে হবে। তো এই হচ্ছে সেগ্রিগেশন। আমাদের আরেকটা টপিক বাকি আছে, লাস্ট স্লাইড, 2 মিনিট আছে, আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা পড়বো হচ্ছে ব্লিডিং। কাজ করি ব্লিডিংটা, আচ্ছা বেশিক্ষণ লাগবে না। দেখো ব্লিডিং বলতে কি বুঝতেছি আমরা? Bleeding means the concentration of water at certain portion of concrete, normally at the top. ছবি দেখো তাহলে বুঝতে পারবা। তোমার কনক্রিটে প্লেস করার পরে কনক্রিট সারফেসের উপরে যদি ওয়াটার দেখো, এই ওয়াটার যদি দেখি, এই ফেনোমেনাটাকে আমরা বলবো হচ্ছে ব্লিডিং। আচ্ছা তোমাদের আর 1 মিনিট আছে, আমি আসলে শেষ করতে পারবো না, এটার আবার রেমিডিস কজেস আছে। তো ঠিক আছে, এটা আমি তাহলে নেক্সট দিন এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব, এই টপিকটা দিয়ে। তো তোমাদের কোনো প্রশ্ন আছে আজকের এই লেকচার রিলেটেড? শুনতে পাচ্ছ? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি নেক্সট উইকে ব্লিডিংটা দিয়ে শুরু করব। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।